দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। প্যাংগং থেকে 100 কিলোমিটারের মধ্যে ঘর তুলছে চীনা বাহিনী, রুটক ঘাঁটিতে তৈরি হচ্ছে সামরিক কাঠামো। 14 বছরের কিশোরীকে বিয়ে করে মহাবিপদে পাক এমপি। করোনার ভারতীয় স্ট্রেইন আরও ভয়ঙ্কর। হুঁশিয়ারি দিয়ে মিয়ানমারে অভ্যুত্থানকারী 2 নেতাকে যুক্তরাষ্ট্রের শাস্তি। মোদিকে পাকিস্তান না দিলেও ইমরান খানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছিল, বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরাকে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা। 10 দেশের ওপর ওমানের নিষেধাজ্ঞা। এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে আমি রিয়াদ মাহমুদ। প্যাংগং থেকে 100 কিলোমিটারের মধ্যে ঘর তুলছে চীনা বাহিনী। প্যাংগং লেক থেকে সরে গেলেও পুরোপুরি সেনা তোলেনি চীন, বরং প্যাংগং থেকে 100 কিলোমিটারের মধ্যে রুটক ঘাঁটিতে নতুন করে কাঠামো বানাতে দেখা গেছে চীনের পিপলস লিবারেশন আর্মিকে। নতুন উপগ্রহ চিত্র দেখিয়েছে রুটক বেজে ছোট ছোট ঘর তুলছে চীনের সেনা। সেখানে সামরিক সরঞ্জাম রাখার ব্যবস্থাও আছে। এই রুটক ঘাঁটি থেকে প্যাংগংয়ের ওপর নজরদারিও করা যায়। কাজেই প্রয়োজন হলে চীনের বাহিনী যে ফের তাদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে, এ ধারণা একেবারে উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকেরা। প্যাংগং সো রেঞ্জ থেকে 100 কিলোমিটারের মধ্যে রুটক বেস চীনের নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়ে। মল্ডো থেকে যার দূরত্ব প্রায় 110 কিলোমিটার। 2017 সালে ডোকলামে চীন ও ভারতের সেনা প্রায় 72 দিন মুখোমুখি দাঁড়িয়েছিল। কূটনৈতিক স্তরে আলোচনার পরে সেই ডোকলাম নিয়ে সমস্যা মিটলেও এরপরে একাধিকবার ভারতের নিয়ন্ত্রণাধীন অংশে ঢুকে পড়ার চেষ্টা করেছে চীনের বাহিনী। 2019 সাল থেকে রুটক বেজে সক্রিয়তা বাড়ে চীনের সেনার। সামরিক সরঞ্জাম মোতায়েন করতেও দেখা যায়। এমনকি রুটক বেজে আধুনিক রাডার স্টেশন বানিয়েছে লাল ফৌজ। ট্যাঙ্ক ড্রিল, হেলিপ্যাড ও সারফেস টু এয়ার মিসাইল ছোড়ার লঞ্চপ্যাডও আছে। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, উত্তর ও দক্ষিণ প্যাংগং থেকে সেনা ও সামরিক কাঠামো সরিয়ে নিয়েছে চীনের বাহিনী। অস্ত্রশস্ত্র ট্রাকে তুলে তাঁবু গুটিয়ে তাদের ফিরে যেতে দেখা গিয়েছে। কিন্তু একেবারেই কি ফিরে গেছে চীনের সেনারা? তা কিন্তু নয়। সেনা সূত্র বলছে, ডিসএনগেজমেন্ট বা সেনা পিছানোর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে দেখা গেছে লাল ফৌজ তাদের রুটক বেজে গিয়ে আশ্রয় নিয়েছে। তার আগে থেকেই এই ঘাঁটি সাজিয়ে তোলার কাজ চলছিল। এখনকার উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে ছোট ছোট ঘরের মতো কাঠামো তৈরি হয়েছে, ক্যাম্প খাটানো হয়েছে, অস্ত্র রাখার জায়গাও আছে, রাইফেল ডিভিশনও মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষা সূত্র বলছেন, আন্তর্জাতিক সীমান্ত চুক্তি মাফিক কোনো দেশের সেনাই বেআইনিভাবে সীমান্ত পার হতে পারে না। আঞ্চলিক সীমান্তগুলির সার্বভৌমত্ব রক্ষার জন্য চুক্তিবদ্ধ 2 দেশই, কিন্তু চীনের বাহিনী সে চুক্তি বারে বারেই লঙ্ঘন করছে। গালওয়ানের সংঘাত তার অন্যতম বড় প্রমাণ। সেনা ঢুকিয়ে জোর জবরদস্তি আধিপত্য বিস্তারের চেষ্টা সম্ভব নয় বুঝেই চীন ঘুরপথে একটু একটু করে সীমান্তে তাদের শক্তি বাড়িয়ে চলেছে। শুধু রুটক ঘাঁটি নয়, ভারতের সীমান্ত বরাবর এমন অনেক জনপদ তৈরি করে রেখেছে চীন, যেখানে সেনাদের বসবাস করা ও যুদ্ধাস্ত্র মোতায়েন রাখার মতো ব্যবস্থা রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, চীনের স্ট্র্যাটেজি হলো বর্ডার ডিফেন্স ভিলেজ। এই সব গ্রামগুলিতে সেনা বাংকার তৈরি হবে, অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হবে। সীমান্তের হাল হকিকতের খবর যাবে পিপলস লিবারেশন আর্মির কাছে। সীমান্তে ভারতের সেনাবিন্যাস কেমন তার গোপন খবরও চলে যাবে চীনের কাছে। 14 বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করে সমালোচনা ও আইনের প্যাচে পড়েছেন পাকিস্তানি এক সংসদ সদস্য। ইতিমধ্যেই দেশটির পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। বেলুচিস্তানের সংসদ সদস্য মাওলানা সালাউদ্দিন আইয়ুবির বিরুদ্ধে উত্তর খাইবার পাখতুনখোয়ার চিত্রালের অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছে। আইয়ুব জামিয়াত উলেমা ই ইসলাম নেতা, যিনি 2018 সালে পাকিস্তানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চিত্রালের নারীদের নিয়ে কাজ করা এক এনজিওর অভিযোগের ভিত্তিতে আইয়ুবির বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া এমন ঘটনা প্রকাশ্যে আসার পর দেশটির সামাজিক মাধ্যম ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরীর নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই কিশোরী চিত্রালের দারুস এলাকার বাসিন্দা, যিনি 2006 সালে জন্মগ্রহণ করেন এবং 9ম শ্রেণীর শিক্ষার্থী। পাকিস্তানের আইন অনুযায়ী দেশটিতে 16 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া আইনত
আইনত অপরাধ। এছাড়া কোনো বাবা মা যদি ইচ্ছাকৃতভাবে এ কাজ করে তাদেরও শাস্তির মুখে পড়তে হবে। এইদিকে এই বিষয়ে এখন পর্যন্ত ওই এমপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতে করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা স্ট্রেইন শনাক্ত করা হয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটির প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, এটি অন্য ধরনগুলোর চেয়ে আরও ভয়ঙ্কর। মহারাষ্ট্রের অমরাবতী ও আকোলায় এই নতুন স্ট্রেইনের উপস্থিতি মিলেছে। রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, নতুন স্ট্রেইনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব একটা ধোপে টিকবে না, কারণ ভারতের মোট জনসংখ্যার 80% শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া জরুরি এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য। কেননা এই নতুন স্ট্রেইনটি আগেরটির তুলনায় ভয়ঙ্কর ও অধিক সংক্রামক। এমনকি যাদের শরীরে আগে আক্রান্ত হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল তাদেরও পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন স্ট্রেইনের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কার্যকর হবে সেটি এখনও নিশ্চিত নয়, কারণ ভাইরাস চরিত্র বদল করলে বিদ্যমান টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই ভ্যাকসিন নিলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। ভ্যাকসিন নেওয়া অবশ্য এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রণদীপ গুলেরিয়া আশাবাদ জানিয়ে বলেছেন, ভ্যাকসিন নিলে সংক্রমণ আটকানো না গেলেও প্রভাব ততটা ক্ষতিকর হবে না। তবে এই স্ট্রেইনের নতুন চরিত্রের সঙ্গে ভ্যাকসিনের সামঞ্জস্য তৈরি করা যায় কিনা সেই ব্যাপারে খেয়াল রাখতে নিয়মিত তথ্য উপাত্ত সংগ্রহের পরামর্শ দিয়েছেন তিনি। মিয়ানমারে অভ্যুত্থানকারী 2 নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র বলেছে, তারা মিয়ানমারের নতুন প্রশাসনের জেনারেল মাউং মাউং কিউ, যিনি দেশটির বিমান বাহিনীর প্রধান, এবং লেফটেন্যান্ট জেনারেল মায়ো মিন টুনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জান্তা সরকারের এই 2 নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন সম্পত্তিতে অবরুদ্ধ এবং দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের আগের নাম বার্মা উল্লেখ করে বলেছেন, যারা জনগণের ইচ্ছার ওপর সহিংসতা এবং দমন চালাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দ্বিধাবোধ করব না। এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে সকল ধরনের হামলা বন্ধ রাখতে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে সকল আটকদের যেন ছেড়ে দেয় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ব্যবস্থা যেন ফিরিয়ে দেয়। এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। শ্রীলঙ্কা সফরে যেতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য নিজেদের আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত। মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ইমরান খানের। এজন্যই তাকে বহনকারী বিমান ভারতের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত। এর আগে 2019 সালে ভারতীয় প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের সময় পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে রেখেছিল। আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার নিয়ম অনুযায়ী যে কোনো ভিভিআইপি বিমানকে সকল দেশ নিজ আকাশসীমায় চলাচলে অনুমতি দিবে। পাকিস্তান এই শর্ত ভঙ্গ করেছিল। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ANI। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়ই অসমের উন্নয়নের জন্য ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকার অসমের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছিল। আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সকলের সাথে সবার উন্নয়ন এবং সবার বিশ্বাসের মন্ত্র নিয়ে কাজ করে অবশেষে সেই বৈষম্য কাটিয়ে উঠেছে। তিনি সোমবার অসমে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এখানে যোগাযোগ ব্যবস্থা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পের বিষয়ে পূর্ববর্তী সরকারের অগ্রাধিকারে ছিল না। নীতি সঠিক হলে, অভিপ্রায়টি পরিষ্কার থাকলে ভাগ্যও বদলে যায়। আজ দেশে গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক প্রস্তুত করা হচ্ছে। দেশের প্রত্যেক গ্রামে অপটিক্যাল ফাইবার স্থাপন করা হচ্ছে। প্রতিটি বাড়িতে পানি পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে। এটা ভারত মায়ের নতুন ভাগ্য লাইন। তিনি বলেন, ভারতের পক্ষে ক্রমাগত স্বাবলম্বী হওয়া, তার শক্তি এবং ক্ষমতা বাড়ানো প্রয়োজন। কয়েক বছর ধরে আমরা সেই চেষ্টা করে আসছি। আরও কিভাবে তেল শোধন এবং সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি করা যায় তা দেখা হচ্ছে। বহু দরিদ্র মা বোন রান্নাঘরে কাঠ কয়লার ধোঁয়ায় তাদের জীবন কাটিয়েছে, কিন্তু এবার উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করেছি। অসমে প্রায় 100% গ্যাস সংযোগ হচ্ছে। এ সকল প্রকল্প অসম ও উত্তর পূর্বের মানুষের জীবনযাত্রাকে সহজতর করবে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। কোনো ব্যক্তি যখন তার মৌলিক সুযোগ সুবিধা পায় তখন তার আত্মবিশ্বাসও বেড়ে যায়। এই ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এই অঞ্চলের পাশাপাশি দেশের উন্নয়নও করে। অসমে খুব শিগগিরই বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে। তার আগে প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা রাজ্যটিতে এক নাগাড়ে সফর করছেন।
ইরাকের মার্কিন দূতাবাসের কাছে আবারও দুটি রকেট আঘাত এনেছে। বাগদাদের কঠোর নিরাপত্তা বিশিষ্ট গ্রিন জোন এলাকায় মার্কিন দূতাবাসের এই হামলার ঘটনা ঘটে। ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে টুইটারে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় গ্রিন জোন সীমানার মধ্যে দুটি রকেট আঘাত হানে। এতে সম্পদের কিছু ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য উল্লেখ করা যায়নি। কোনো গোষ্ঠী এই রকেট হামলার কথা স্বীকার করেনি। নাম প্রকাশ না করে শর্তে ইরাকের একটি নিরাপত্তা সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানায়, দুটি রকেটের মধ্যে একটি নিরাপত্তা সার্ভিসের সদর দপ্তরের কাছে আঘাত হানে। এ দপ্তরটি মার্কিন কূটনৈতিক মিশনের খুব কাছে অবস্থিত। অন্য রকেটটি গ্রিন জোনের আবাসিক এলাকার কাছে গিয়ে পড়ে এবং সেখানে বহুতল ভবনের একটি পার্কিং কমপ্লেক্স রয়েছে। এর একদিন আগে ইরাকের আল বালাদ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত একজন সামরিক ঠিকাদার আহত হন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিমানের ফ্লাইট বন্ধ ঘোষণা হয়েছে ওমানে। এছাড়া 10 দেশের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ-র বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কমিটি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সুদান, লেবানন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, ঘানা, গিনি, সিয়েরা লিওন ও ইথিওপিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার থেকে 15 দিনের জন্য ফ্লাইট বন্ধ এবং 2 সপ্তাহের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু হবে। তবে যারা ওমানের নাগরিক, কূটনৈতিক ও স্বাস্থ্যকর্মীরা দেশের বাইরে রয়েছেন, তারা স্বাস্থ্য নির্দেশনা মেনে দেশে প্রবেশ করতে পারবেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের বিশেষ ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রিয়াদ মাহমুদ।